আসসালামু আলাইকুম। আজকে আমি জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারের শেষ টপিকে পৌঁছে গেছি। সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো, বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রত্যেক জীবের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে কি বৃদ্ধি। বৃদ্ধির সময় কি হয় না, জীবের আকার আয়তন স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়, তাই না? আকার আকৃতিটা স্থায়ীভাবে এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়, আগের অবস্থায় আসে না। ফলে দেহের শুষ্ক ওজনও বেড়ে যায়। অপরপক্ষে বিকাশের মাধ্যমে জীবদের গঠনগত জটিলতা বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি কাকে বলবো না, যে উপচিতি বিপাক বা উপচিতি প্রক্রিয়া কাকে বলে, যেখানে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে আমরা উপচিতি বলেছি। তাহলে যে উপচিতি প্রক্রিয়ায় জীবের আকার আয়তন ও শুষ্ক ওজন নির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায় তাকে বৃদ্ধি বা গ্রোথ বলে। বৃদ্ধি বা গ্রোথ তাহলে বোঝা গেল যে উপচিতি প্রক্রিয়ায় জীবের আকার আয়তন, তাহলে কি বাড়ে, আকার আয়তন ও শুষ্ক ওজন। আকার আয়তন ও শুষ্ক ওজন কি হয় না, সুনির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ী এবং অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়, তাকে বলা হচ্ছে বৃদ্ধি। এবার আসছি বিকাশ বা ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি না, জাইগোট বা ভ্রূণাণু থেকে, জাইগোট যেই তৈরি হয়ে গেল শুক্রাণু নির্মাণের মিলনের পর, সেই জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত প্রতিটি জীবের জীবনচক্রে বৃদ্ধি ও তৎপরবর্তী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংঘটিত যাবতীয় ঘটনাকে একত্রে বিকাশ বলে। আবার বলছি, জাইগোট বা ভ্রূণাণু থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি জীবের জীবনচক্রে বৃদ্ধি ও তৎপরবর্তী বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংঘটিত যাবতীয় ঘটনাকে বিকাশ বলে। তাহলে বৃদ্ধি বিকাশ বোঝা গেল না। আমাদের জীবনে বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। যদি বৃদ্ধি ঘটে তবেই কিন্তু বিকাশ সম্ভব হবে, অর্থাৎ বৃদ্ধি না ঘটলে বিকাশ তার ঘটবে না। ধরো একটা মানুষ বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে তার বিভিন্ন মানসিক দিকগুলো, বিভিন্ন যুক্তির দিকগুলো, এগুলোও তো তার প্রকাশ ঘটতে হবে। এই যে প্রকাশ ঘটা, সে যে বুঝতে পারে, তার মধ্যে যে বোধগম্যতা আসে কোনো জিনিস সম্পর্কে, এটা কিন্তু কেউ শিখিয়ে দেয় না, এটা নিজে নিজেই চলে আসে যে এই জিনিসটা করলে এটা করতে হয়, এটা ওটা করলে এটা করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে বিকাশের মধ্যে পড়ে। অর্থাৎ
কোনো মানুষের বৃদ্ধি মানে শুধু দৈহিক পরিবর্তন ঘটছে, আর বিকাশ মানে তার বিভিন্ন ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কি করতে হবে, এই যে বোধগম্যতা, এটাই তার বিকাশ। এবার আমরা বৃদ্ধির যে দশা, সেই বৃদ্ধির দশাগুলোকে আমরা কী কী ভাগে ভাগ করেছি সেগুলো আমরা দেখব। phase of growth, phases of growth। বৃদ্ধির দশা, বৃদ্ধির দশাকে তিনটি সুস্পষ্ট দশায় ভাগ করা যায়। একটা হচ্ছে কোষ বিভাজন দশা, নাম্বার 2 হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, আর নাম্বার 3 হচ্ছে কোষ বিভেদন দশা। বেশ, এবার আমরা এক একটা দশা নিয়ে আলোচনা করব। প্রথম যে দশাটা পাচ্ছি সেটা হচ্ছে কোষ বিভাজন দশা। কোষ বিভাজন দশায় কি হয় না, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়। কারণ শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে জাইগোট তৈরি হয়ে যায়। সেই জাইগোট থেকে পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি করতে গেলে কি করতে হয়, মাইটোসিস কোষ বিভাজন তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের আকার আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হলো কারণ, আর বৃদ্ধি হচ্ছে তার ফল। কারণ কোষ বিভাজনের ফলে যদি জীবের বৃদ্ধি ঘটে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কারণ, আর তার ফলাফল স্বরূপ কী দেখছি আমরা, বৃদ্ধি। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন মানব জাইগোট থেকে বিভিন্ন সেল ডিভিশন করে বিভিন্ন দশার মাধ্যমে কি হয়, তার পরিবর্তন ঘটে ভ্রূণ তৈরি হয়। তো সেই দশাগুলো দেখো, ভ্রূণ অর্থাৎ প্রথমে মানব জাইগোট, প্রথমে হচ্ছে জাইগোট ছিল, অবশ্যই মানব জাইগোট, তাই তো? এই মানব জাইগোট শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়, তোমরা খুব ভালো করে জানো। এই জাইগোট থেকে মাইটোসিস সেল ডিভিশন করে করে কী কী তৈরি হয় না, মরুলা, সেখান থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা, প্রভৃতি বৃদ্ধিসূচক পরিবর্তনগুলি ঘটে। তাহলে মানব জাইগোট থেকে এগুলো সব মাইটোসিস সেল ডিভিশন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মানব জায়গা থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, এখান থেকে এইভাবে সেল ডিভিশন করে করে বিভিন্ন ফেজের মধ্য দিয়ে কোথায় গিয়ে পৌঁছায় না, ভ্রূণ। একইভাবে এটা মানব জাইগোটের ক্ষেত্রে দেখলে উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না, উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থিত ভাজক কলা, মূলের অগ্রভাগে আর কাণ্ডের অগ্রভাগে অবস্থিত ভাজক কলা বৃদ্ধিও কীভাবে ঘটে না, আমরা জানি ভাজক কলা অলওয়েজ কি করে, ডিভিশন করে।
ভাজক কলা কি করে না সেল ডিভিশন করে করে মূলের অগ্রভাগে কাণ্ডের অগ্রভাগে থাকে এবং সেল ডিভিশন করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, মানব জায়গোটের ক্ষেত্রে। তাহলে কোষ বিভাজন দশা বৃদ্ধির একটা অন্যতম প্রধান দশা হচ্ছে কোষ বিভাজন দশা। বেশ, কোষ বিভাজন দশা তাহলে বোঝা গেল। এরপরে হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা। নেক্সট হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা। এই দশায় কি হয় না বিভাজিত কোষগুলো, যে কোষগুলো বিভাজিত হয়েছিল সেই কোষগুলো জল গ্রহণ করে এবং অন্যান্য উপাদান সংশ্লেষ করে। সেলগুলি কি করে না জল এবং অন্যান্য উপাদান নিউট্রিশন ইত্যাদি সংশ্লেষ করে। ফলে কোষের প্রোটোপ্লাজমের আকার অপরিবর্তনীয়ভাবে বৃদ্ধি পায়। কোষের যে আকার ছিল জল এবং অন্যান্য উপাদান সংগ্রহ করে বৃদ্ধি পেয়েছে। যেমন ধরো নিউরন বা স্নায়ুকোষ সৃষ্টির পর একবারও বিভাজিত হয় না। আমরা জানি স্নায়ুকোষ বিভাজিত হয় না, তাই না? কারণ এরা একবার সৃষ্টি হয়ে গেলে আর বিভাজিত হয় না, শুধুমাত্র অ্যাকশন আর ডেনড্রাইটের বৃদ্ধি ঘটে থাকে। কারণ এটা অপরিবর্তনীয় ডিভিশন ঘটে যায়, একবার সেল ডিভিশন ঘটে তৈরি হয়ে যাওয়ার পর আর এদের সেল ডিভিশন ঘটে না, অর্থাৎ স্নায়ুকোষ বা নিউরন তার নির্দিষ্ট আকার ধারণ করে নিয়ে আর বৃদ্ধি ঘটে না। উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার ঠিক নিচের কোষস্তরে বৃদ্ধিকরণ দেখা যায়। অনেক ক্ষেত্রে আকারের এই বৃদ্ধি বহিঃকোষীয় হয়ে থাকে। যেমন ধরো অস্থি ও তরুণাস্থি কলাকোষ খরিত ধাত্র কলার আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। তো অস্থি আর তরুণাস্থি থেকে যে কলাকোষ খরিত ধাত্র যে পরিমাণ তরল নিঃসৃত হয় তারা কি করে কলার আয়তন বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে কোষীয় আকার বৃদ্ধিকরণ দশা, ফেজ অফ এনলার্জমেন্ট। অর্থাৎ কোষের ডিভিশন করে কোষ অনেক বাড়লো, কোষের যে আকার বৃদ্ধিকরণ দশা, অর্থাৎ কোষ বিভিন্ন উপাদান সংগ্রহ করে তার আকারটাকে বাড়িয়ে নিল। নাম্বার 3 হচ্ছে কি না কোষ বিভেদন দশা। কোষ বিভেদন দশা না এই দশায় পূর্ণ আয়তনের কোষগুলি পরিবর্তিত রূপান্তরিত হয়ে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কোষ বা কলা এবং কলাতন্ত্র তৈরি করে। মানে কোষ বিভেদনে কি হয় দেখো, এখানে বিভাজন হলো, এই বিভিন্ন উপাদান গ্রহণ করে নিজের আকৃতি নিল। এবার নেওয়ার পর কি হবে, এর কোন কলায় বা কোন কোষে রূপান্তরিত হবে সেটাতে পরিণত হয়। অর্থাৎ পূর্ণ আয়তনযুক্ত কোষগুলো পরিবর্তিত রূপান্তরিত হয়ে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কোষ বা কলা বা কলাতন্ত্র তৈরি করে। যেমন ধরো উদ্ভিদের কোষের ক্ষেত্রে গৌণ প্রাচীর, কোষ প্রাচীর সৃষ্টি, স্থূলীকরণের মাধ্যমে উদ্ভিদ কোষের বিভেদন ঘটে ইত্যাদি এই কোষ বিভেদন দশায় ঘটে। অর্থাৎ এখানে কোষগুলো আকার বৃদ্ধি পেয়ে একটা নির্দিষ্ট কিছু জিনিস কোষ কলা বা কলাতন্ত্র গঠিত, যেমন উদ্ভিদের সেল ওয়াল তৈরি করে, কোষ প্রাচীরের স্থূলীকরণ তৈরি করে ইত্যাদি কোষ বিভেদন দশায় দেখা যায়। তাহলে বৃদ্ধির দশাগুলো মোটামুটি বোঝা গেল। এবার আমরা মানব বিকাশের দশাতে আসবো। তাহলে বৃদ্ধির দশা এলো, এবার হচ্ছে বিকাশের দশাতে আমরা আসবো। এবার মানব বিকাশের বিভিন্ন দশা। দেখো মানব দেহের যে বিকাশ, সেই বিকাশকে আমরা কি বলবো না মানুষের সময়ের সঙ্গে যে জৈবিক মানসিক আবেগ সংক্রান্ত যে পরিবর্তন সেটাকেই আমরা মানব বিকাশ বলবো। মানব বিকাশকে আমরা মোটামুটি 5টি দশায় ভাগ করি। একটা হচ্ছে সদ্যজাত, এগুলো পরীক্ষায় কোয়েশ্চেন আসে। 2 নম্বর হচ্ছে শৈশব। নাম্বার 3 হচ্ছে বয়ঃসন্ধি।
নাম্বার 4 হচ্ছে পরিণত দশা। আর নাম্বার 5 হচ্ছে অন্তিম পরিণতি দশা বা পার্থক্য। অন্তিম পরিণতি দশা বা পার্থক্য। দেখো, সদ্যজাত মানে নিউবর্ন। নিউবর্ন কাকে বলবো আমরা? মুছে গেল। নিউবর্ন বেবি বলি, তাহলে ভ্রূণের প্রসব থেকে প্রথম মাস পর্যন্ত সময়কালকে বলে সদ্যজাত। এই দশায় সদ্যজাতদের বেশ কিছু পরিবর্তন দেখা যায়। কি হয় না, এই সময় এরা মায়ের মুখ, প্রাথমিক বর্ণ, শব্দ, আলো প্রভৃতি চিনতে পারে। কান্না হচ্ছে ওদের একমাত্র ভাষা প্রকাশের উপায়। মনের ভাব বা ভাষা প্রকাশের উপায় হচ্ছে একমাত্র কান্না। জন্মের ঠিক পরে দেহের ওজন সামান্য হ্রাস পেলেও তারপর দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তার মানে কি, সদ্যজাত হচ্ছে একদম প্রথম যে শিশুটা পৃথিবীতে জন্মগ্রহণ করলো তাকে আমরা সদ্যজাত বলবো। আর এদের বৈশিষ্ট্য স্বরূপ কি বলবো না, এদেরকে আমরা বলবো প্রথম জন্মের পর থেকে 1 মাস বয়স পর্যন্ত, মানে 1 মাস বয়স, জন্মের পর থেকে প্রথম 1 মাস বয়স পর্যন্ত আমরা সময়কালকে বলবো কি না সদ্যজাত বা নিউবর্ন। এদের বৈশিষ্ট্য কি না, এরা এই সময় কি করে, মায়ের মুখ, প্রাথমিক বর্ণ, শব্দ, আলো প্রভৃতি চিনতে পারে। কান্না এদের ভাষা প্রকাশের একমাত্র উপায়। 3 নম্বর বলবো কি না, এদের জন্মের সময় ওজন কিছুটা হ্রাস পেলেও পরে কিন্তু এদের ওজন দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। তাই সদ্যজাত বোঝা গেল। এরপর হচ্ছে শৈশব বা চাইল্ডহুড। চাইল্ডহুড কি দেখো না, জন্মের 2য় মাস থেকে 10 বছর বয়স অবধি। তাহলে 1 মাস হয়েছিল, এটা হচ্ছে কি বলবো 2য় মাস, অর্থাৎ 2য় মাস থেকে কতক্ষণ না 10 বছর বয়স অবধি। জন্মের 2য় মাস থেকে 10 বছর বয়সকে আমরা বলি শৈশবকাল। শৈশবকালে মানুষের যেসব শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো ঘটে সেগুলো কি কি দেখো, বা এদের বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে চাইল্ডহুডের বৈশিষ্ট্যগুলো কি কি না, এক হচ্ছে সদ্যজাতের তুলনায় মাথার আকার দেহের সাপেক্ষে এদের ছোট হয়, তবে হাত পা তুলনামূলক বৃদ্ধি পেতে থাকে। শিশুর বৃদ্ধি মাঝারি মাত্রায় ঘটে। এখানে যেমন দ্রুত ঘটে, পরীক্ষা তোমাদের প্রশ্ন আসে কোন বয়সে এদের বৃদ্ধি সব থেকে দ্রুত হয়, সদ্যজাতদের। আর এই সময় বৃদ্ধি হয় কিন্তু মাঝারি মাত্রায় ঘটে। ধীরে ধীরে চেষ্টীয় ক্রিয়া যেমন লেখা, দৌড়ানো ইত্যাদিগুলো প্রকাশিত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শিশুদের বৃদ্ধি, স্মৃতি, সমস্যা ইত্যাদি সমাধানের দক্ষতা বাড়তে থাকে। ভয়, আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ শুরু হয়। পক্ষান্তরে অন্যের জন্য চিন্তা করার মতো সূক্ষ্ম অনুভূতিগুলো ধীরে ধীরে এই বয়সে প্রকাশ পেতে থাকে। তাহলে শৈশব কাকে বললাম আমরা, 2য় মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত এই অবস্থাটাকে আমরা চাইল্ডহুড বলবো। এই সময় বিভিন্ন শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসে, যেমন হচ্ছে মাথার তুলনায় হাত পা বৃদ্ধি বেশি পায়। আর কি হয় না, শিশুর বৃদ্ধি মাঝারি মাত্রায় ঘটে। আর কি হয়, বিভিন্ন ক্রিয়াগুলো যেমন লেখা, দৌড়ানো এই চেষ্টীয় ক্রিয়াগুলো বিকশিত হতে থাকে। আর এদের বৃদ্ধি, স্মৃতি, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। আর কি হয় না, এই সময় অন্যের জন্য চিন্তা করার যে সূক্ষ্ম ধারণা, সূক্ষ্ম অনুভূতি সেগুলো আস্তে আস্তে প্রকাশ ঘটে। এরপরে আসছি অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি।
হচ্ছে ADOL, ঠিক আছে, এটা ডি মনে হচ্ছে, আমি মুছে লিখে দিচ্ছি। ADOLE SCENC, অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি। এটা হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, হচ্ছে বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স সময়। শৈশব আর এই পরিণতির দশার অন্তিম পর্যায় হচ্ছে এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের মতে অ্যাডোলেসেন্স সময় কিন্তু বিভিন্ন মতে বিভিন্ন রকম আছে, একটা নির্দিষ্ট মাপ হু অনুযায়ী এর মাপ হচ্ছে কত, 10 থেকে 19 বছর বয়স। তোমাকে অ্যাডোলেশনের সময়কাল জিজ্ঞাসা করলে তোমাকে বলে দিতে হবে এটা হুয়ের নিয়ম অনুযায়ী 10 থেকে 19 বছর সময়কালকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। তবে সবার ক্ষেত্রে অ্যাডোলেসেন্স সময় কিন্তু এটার মধ্যে নির্ভর করে না, ব্যক্তি, লিঙ্গ, পরিবেশ, অঞ্চল ভেদে এই বয়ঃসন্ধি কিন্তু কি হয়, পার্থক্য হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। কি হয় দেখো না, যৌন হরমোনের প্রভাবে সাধারণত 10 থেকে 12 বছর সময় থেকেই কি হয়ে যায় না, বিভিন্ন রকমের শারীরিক মানসিক পরিবর্তনের বহিঃপ্রকাশ শুরু হয়ে যায় এই অ্যাডোলেসেন্স কালে। অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী কী বৈশিষ্ট্য দেখা যায় না, এই সময় দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে অ্যাডোলেসেন্স কালে, যৌন চেতনার উন্মেষ ঘটে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, মনোযোগ, চিন্তাশক্তি, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির দ্রুত বিকাশ ঘটে। আর কি হয় না, এই বয়সে ঝুঁকি নেওয়ার মতো প্রবণতা কিন্তু তৈরি হয় যথেষ্ট। এই জন্য এই সময়টা খুব ডেঞ্জারাস পিরিয়ড বলা হয়, ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়, কারণ এই সময় তার বিভিন্ন ধরনের মানসিক দৈহিক পরিবর্তনগুলো ঘটতে থাকে বলে বয়ঃসন্ধিকে ঝড় ঝঞ্ঝার কালও বলা হয়। তাহলে বয়ঃসন্ধি বোঝা গেল। এরপরে আসছি কি না, পরিণতি দশা। পরিণতি দশা কাকে বলবো, যেটাকে বলা হচ্ছে ম্যাচিওর দশা। এটা 19 থেকে 60 বছর বয়সকালকে বলা হচ্ছে ম্যাচিওর দশা। না কি হয় না, এই সময় সামগ্রিকভাবে পরিণত দশা বলে গণ্য করা হয়। 19-এর পর থেকেই একটা মানুষ ম্যাচিওর হতে থাকে বা অ্যাডাল্ট হতে থাকে বলা যায়। না কি হয় না, এই সময় তার দৈহিক বৃদ্ধি বয়ঃসন্ধির তুলনায় অনেকটা হ্রাস পায়। আর কি হয়, মানুষের নিজের ও তার পরিবার সম্পর্কে চিন্তাভাবনা, দায়িত্ববোধ বৃদ্ধি পায়, ম্যাচিউরিটি চলে এসছে। আর কি হয় না, জীবন সম্বন্ধে অভিজ্ঞতা ক্রমশ বাড়তে থাকে, বড় হওয়ার সাথে সাথে আগে যে ভুলগুলো হয়েছে সেগুলো বুঝতে পারে, অর্থাৎ জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়তে থাকে। এটা হচ্ছে পরিণতি দশার বৈশিষ্ট্য। এরপরে আসছি আমরা কি, অন্তিম দশা, অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য দশা। বার্ধক্য দশা দেখো কোনটা না, 60 বছরের পরবর্তী বার্ধক্য দশা হচ্ছে কি, সাধারণত 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিকে বলা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে আমরা অন্তিম দশায় পৌঁছে গেছে বলি, তাই না? 60 বছরের পর থেকে আমরা বলি সিনিয়র সিটিজেনশিপ হয়ে গেছে, অর্থাৎ তিনি বার্ধক্য দশায় পরিণত হয়ে গেছেন, অন্তিম পরিণতি দশায় পৌঁছে গেছেন। তো এই সময় কি হয়, বার্ধক্য দশায় জীবনের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে, অবশ্যই জীবনের শেষ পর্যায়ে চলে গেছে। এটি মানব জীবনচক্রের অন্তিম দশা। তো এই দশায় মানুষের কিছু পরিবর্তন অবশ্যই হয়, সেগুলো কি কি দেখো, অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে বিভিন্ন ধরনের আমরা দেখেছি হাড়ের ক্ষয় হয় এবং বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস ইত্যাদি রোগে এই ধরনের বার্ধক্য মানুষদেরকে আমরা দেখেছি ভুগতে থাকে। দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে, চুলের ধূসর বর্ণ হয়, ত্বকের কুঞ্চন হতে থাকে, রিঙ্কল দেখা দেয়, রক্তচাপ বৃদ্ধি পায়, কানে কম শোনেন, তাই না, ইত্যাদি এই সমস্ত বার্ধক্যজনিত সমস্যাগুলো দেখা দেয়। এছাড়াও কি করে না, ব্যক্তিরা
ব্যক্তির স্মৃতির হ্রাস পেতে থাকে, অবসাদ, হীনমন্যতা প্রভৃতি মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই বার্ধক্য দশা কিন্তু মানুষের জীবনের খুব কঠিন একটা পরিস্থিতি। এই সময় কি করে না, মানুষের বিভিন্ন রকমের রোগের সম্মুখীন হয়, কারণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই সময় অচল হতে থাকে, যার জন্য কি হয়, এই দশায় বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, দৃষ্টিশক্তির হ্রাস পায়, ত্বক কুঞ্চিত হয়ে যায়, হাই ব্লাড প্রেশার হতে থাকে, কানে কম শোনেন, তাই না? এছাড়াও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয় এই সময় কি না, বিভিন্ন ধরনের স্মৃতিশক্তির হ্রাস পাওয়ার সাথে সাথে মানসিক অবসাদ অর্থাৎ ডিপ্রেশনে চলে যান, হীনমন্যতায় ভুগতে থাকেন। এদেরকে কেউ আর তখন ওনারা ভাবে আমাদেরকে আর কেউ পছন্দ করছে না, ভালোবাসছে না। তো এটা হচ্ছে বার্ধক্য দশার বৈশিষ্ট্য। এটা হচ্ছে কিনা মানব বিকাশের বিভিন্ন দশা বা মানব যে জীবনচক্র এই দশার মাধ্যমে অতিবাহিত হয়। তাহলে আমরা এখান থেকে বৃদ্ধি বিকাশ থেকে যেগুলো পড়লাম, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে জানবো। এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন বেশি আসে, বড় কোয়েশ্চেন সেভাবে আসে না, কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে গেলে মানব বিকাশের যে দশাগুলো সেগুলো খুব ভালো করে পড়তে হবে, কত থেকে কত সময়ের মধ্যে এটা বিস্তার লাভ করছে, আর কি কি এখানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে অনেক শর্ট কোয়েশ্চেন তোমাদের আসে। তাহলে মানব বিকাশের বিভিন্ন দশাগুলো বেশি করে ইম্পর্টেন্সই দেবো এবং বাকিগুলোও পড়বো। তো এইগুলো আমরা প্রত্যেকে পড়ে এখান থেকে যা যা শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো খাতায় তোমরা লিখে রেডি করে আমাকে সেন্ড করবে।